এসএসসি কেমিস্ট্রির ওয়ান অফ দ্য কনফিউজিং যে টপিক সেটা হলো অষ্টকের সংকোচন এবং অষ্টকের সম্প্রসারণ। তোমাদের ক্ষেত্রে অনেক স্টুডেন্টই আসো যারা আসলে অষ্টক এবং দুইয়ের নীতি জানো না। তো অষ্টক এবং দুইয়ের নীতি নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই চেক আউট করবে। দেখো, তোমাদের এসএসসি কোশ্চেন পেপারে একটা কোশ্চেন আমরা সচরাচর বেশি দেখতে পারি, বা আমরা মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে এই কোশ্চেনটা আসতেই পারে, এই কোশ্চেনটা আসবে। সেটা হলো একটা 4 মার্কের কোশ্চেন, সেটা হলো অষ্টকের সম্প্রসারণ অথবা সংকোচন নিয়ে এই টপিকের উপরে। এবং এইটা কাইন্ড অফ বলতে পারে এসএসসি লেভেলে তোমাদের জন্য একটু কঠিন একটা টপিক হতে পারে, রিলেটেড যদি করি অন্যান্য টপিকের সাথে। তো এই টপিকটা আজকে আমরা তোমাদের কাছে একদম ভেঙে চুরে একদম বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমাদের কোশ্চেনটা কি আসে? তোমাদের কোশ্চেনে যেটা আসে যে PCl3 এবং PCl5 এর ভিতরে কোনটির অষ্টক সম্প্রসারণ হয়, অথবা বলে PCl3 এবং PCl5 এর ভিতরে কোনটি অষ্টকের নীতি মানে, কোনটি মানে না। বুঝতে পারছো? তাহলে কোশ্চেন এমন আসবে যে PCl3 এবং PCl5 এর ভিতরে কোনটি অষ্টকের সূত্র মানে এবং কোনটি অষ্টকের সূত্র মানে না, ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনটা আমরা করব। এরপরে আমরা অষ্টক সংকোচনেরও একটা উদাহরণ করব, সেটা হলো BF3, যে বোরন ট্রাইফ্লোরাইডের ভিতরে অষ্টকের সংকোচন হয়ে ব্যাখ্যা করো, বা এখানে কি অষ্টকের নীতি মানে বোরন, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা অষ্টকের সম্প্রসারণ এবং সংকোচন দুইটাই শিখব। ওকে, প্রথম কথা হলো অষ্টকের নীতি কি। অষ্টকের নীতি হলো যে কোনো একটা মৌল, একাধিক মৌল যখন নিজেদের ভিতরে বিক্রিয়া করে নতুন একটা যৌগ গঠন করবে, যৌগ গঠনকালে মৌল চায় যে তার লাস্ট শেলে যেন 8টা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। এখন কেন 8টা ইলেকট্রন? কারণ ওরা দেখছে যে পর্যায় সারণীর যে সকল মৌলগুলার লাস্ট শেলে 8টা ইলেকট্রন আছে তারা নিষ্ক্রিয়, তারা স্থিতিশীল। কে চাইবে না স্থিতিশীল হইতে বলো? সবাই চাবে স্থিতিশীলতা অর্জন করতে। তো ওরা দেখছে যে ওদের পর্যায় সারণীতে যেমন নিয়ন, আর্গন, কিপ্টন, রেডন, জেনন, এরা সবাই কি এরা লাস্ট শেলে অষ্টক রাখে, 8টা ইলেকট্রন রাখে। তো ওরাও বুঝতে পারছে যে, যেমন এখানে ফসফরাস, ও বুঝতে পারছে যে আমার লাস্ট শেলে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে আমি কি হয়ে যাব? আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাব। তো সকল মৌল চায় যে তার লাস্ট শেল যেন কি হয়? নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করা, অর্থাৎ 8টা ইলেকট্রন লাভ করার এই নীতিটাই বলা হয় অষ্টকের নীতি। ওকে, তো আমরা দেখব PCl3 প্রথমে। হ্যাঁ, তো PCl3তে আমরা প্রথমে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করব। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে শুরু করি, ফসফরাস লিখলাম। হ্যাঁ, ফসফরাসে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, ফসফরাসে কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি, এখানে থাকে 15টি ইলেকট্রন। তো 15, এই 15টা ইলেকট্রনের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করি। ইলেকট্রন বিন্যাসটা এমন হবে 1s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এইটা হলো এর ইলেকট্রন বিন্যাসটা। দেখো তো ফসফরাসের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? এখানে 2টা, আর এখানে কয়টা? এখানে 3টা ইলেকট্রন। এই যে বক্সগুলো দিচ্ছে এগুলোকে বলা হয় অরবিটাল। তো এই অরবিটালে একটা একটা করে ইলেকট্রন আছে। দেখো ফসফরাসের লাস্ট শেল এখানে আছে 5টা ইলেকট্রন, যার ভিতরে 3টা ইলেকট্রন বিজোড় আকারে রয়েছে, একা একা রয়েছে। একা একা ইলেকট্রন থাকলে সেটা কি হয়? উত্তেজিত অবস্থায় থাকে। উত্তেজিত বলতে মানে ওরা স্থিতিশীলতা থাকে না, ওরা চায় কি যে জোড়ায় জোড়ায় থাকতে। ওরা চাচ্ছে যে এর সাথে যেন একটা করে ইলেকট্রন আরও পায়ও। এই ইলেকট্রনটা পেলেই কি হবে? ফসফরাস লাস্ট শেলটা কি করে ফেলতে পারবে? প্রত্যেকটা ইলেকট্রন ডাবল আকারে রাখতে পারবে। প্রত্যেকটা ইলেকট্রন দুইটা দুইটা আকারে থাকবে। তো এই দুইটা দুইটা করে রাখার যে নীতি, এটাকে বলা হয় দুইয়ের নীতি। এবং ওই দুইটা দুইটা করে রাখতে রাখতে যদি ইলেকট্রন 8টা হয়ে যায় তাহলে সেটাকে বলি অষ্টকের নীতি। তো চলো এরপর আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি। ক্লোরিন কত? ক্লোরিন 17। তো 17-এর ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 3p5। দেখো তো ক্লোরিনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? এখানে 2টা আর এখানে 5টা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো বলো তো? 5টা। এইভাবে দিব আমরা। হ্যাঁ, এখানে ডাবল যাবে, এই দুটো ডাবল যাবে। ওকে, এই হলো 5টা ইলেকট্রন। এখন খেয়াল করো ক্লোরিনের লাস্ট শেল আছে 7টা ইলেকট্রন, ও চায় 8টা ইলেকট্রন করতে, ও চায় 8টা ইলেকট্রন করতে। তো ফসফরাস, এই যে ফসফরাস ট্রাইক্লোরাইডটা আসলে গঠনটা কেমন হবে? গঠনটা দেখতে অনেকটা এমন হবে, আমরা যদি এটা আঁকায় একটু খেয়াল করো, ফসফরাসের জন্য আমরা আঁকাবো। ফসফরাসের ধরো এটা কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্রে কেমন হবে? কেন্দ্রে পজিটিভ চার্জ থাকবে। এবার ফসফরাসের 3টা কক্ষস্তর আছে, তো আমরা 3টা কক্ষস্তর ফসফরাসের জন্য আঁকাবো, কিন্তু ক্লোরিনের জন্য আর আঁকাবো না, কারণ ক্লোরিনের জন্য অত আঁকাইতে গেলে জায়গা লাগবে না। আমরা ক্লোরিনের লাস্ট শেলটা আঁকাবো, এই শুধু লাস্ট শেলটা আঁকাবো। ওকে, ফসফরাসের ক্ষেত্রে আমরা একটু এই কালারটা চেঞ্জ করে নিই। ওকে, ফসফরাসের ক্ষেত্রে এটা ধরো ওর প্রথম শেল, যেখানে কয়টা ইলেকট্রন আছে? যেখানে 2টা ইলেকট্রন রয়েছে। এটা হলো ওর দ্বিতীয় শেল,
যেখানে কয়টা ইলেকট্রন রয়েছে, যেখানে দেখো এখানে 8টা ইলেকট্রন রয়েছে, তো এখানে আমরা 8টা ইলেকট্রন দিয়ে দিব এইভাবে 8টা ইলেকট্রন আমরা দিয়ে দিব। আর ফসফরাসে এটা হলো 3 নাম্বার শেল, এই 3 নাম্বার শেলে কয়টা ইলেকট্রন রয়েছে, 3 নাম্বার শেলে একটু খেয়াল করো, এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে, এক জোড়া আর 3টা বিজোড় ইলেকট্রন রয়েছে। তো আমরা ওই বিজোড় ইলেকট্রনগুলো আঁকাবো, এটা একটু বড় করে দিই। হ্যাঁ, এই যে লাস্ট শেলে ইলেকট্রনগুলো আমরা একটু দিয়ে দিই। দেখো এইটা জোড়া আকারে আছে, আর 3টা কি আছে, 3টা এমন বিজোড় আকার আছে। ফসফরাস যদি এই বিজোড়ের কাছে একটা করে ইলেকট্রন ধরাইতে পারে তাহলে অষ্টকের নীতি পূর্ণ হয়ে যাবে। দেখো ক্লোরিনের যদি আমরা আঁকাই, ক্লোরিনে আমরা শুধু লাস্ট শেলটা আঁকাবো, সামনের শেলগুলো আঁকাবো না। হ্যাঁ, তোমরা অবশ্যই আঁকিয়ে নিবা। দেখো ক্লোরিনের যে লাস্ট শেলটা আছে, এই লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে ক্লোরিনের কাছে বলো তো? ক্লোরিনের কাছে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আছে, এইখান থেকে আমরা একটু অন্য কালার দিয়ে ক্লোরিনটাকে আঁকাবো, এই কালারটাতে। দেখো 7টা ইলেকট্রন আছে, তাহলে একটা জোড়া, এই জোড়া আঁকাইলাম। এখানে দেখো একটা জোড়া আছে, তাহলে সেই জোড়াটা আমি আঁকাইলাম। আরও একটা জোড়া আছে, দেখো এই জোড়াটা, সেই জোড়াটা আমি আঁকাইলাম। আর একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন এখানে আছে। এইটা হলো আমার ক্লোরিন। আর এটা হলো আমার ফসফরাস। খেয়াল করো তো, ক্লোরিনের লাস্ট শেলটা এই বিক্রিয়া করার পরে ক্লোরিনের লাস্ট শেলটা দেখো তো অষ্টপূর্ণ হয়েছে না? এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে ওর একটা আর ফসফরাসের একটা। তাহলে ক্লোরিন কি এখানে অষ্টক নীতিপূর্ণ করলো না বলো? করলো। এটা ফসফরাসে কয়টা হয়েছে দেখো তো, 2 2 4 আর এই 2 6টা, 8টা কিন্তু এখন হয়নি, এখনও 2টা বিজোড় আছে। ও তো বিজোড় থাকতে পারবে না, না পারার কারণে ও কী করবে, আরও একটা ক্লোরিন ধরবে। ও একটা ক্লোরিন নিয়ে ক্ষান্ত থাকবে না, ও আরও একটা ক্লোরিন নিবে। নিলে এই ক্লোরিনের কয়টা ইলেকট্রন আছে বলতো? ওই যে আগের মতো করেই আমরা যদি বসাইতে থাকি, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া আর এই সিঙ্গেলটা। দেখো তো এখানেও কি অষ্টকের নীতি পূর্ণ হয়েছে কিনা? ক্লোরিনে দেখো তো 2 4 6 8, ক্লোরিনের প্রত্যেকটা ইলেকট্রন জোড় হয়ে গেছে। একটা বিজোড় ছিল, সেও জোড়া হয়ে গেছে। ফসফরাসের 2টা বিজোড় ছিল, সেই 2টা তো জোড়া হলো। এখনও একটা পালা, সে একটাও কি হবে দেখো জোড়া হবে, এখনই জোড়া হয়ে যাবে। এই ক্লোরিন যখন এখানে আসবে, ক্লোরিনের আমরা ইলেকট্রনগুলো আবার বসাবো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া আর এই সিঙ্গেলটা। খেয়াল করো এখানেও কি ক্লোরিনের দেখো তো প্রত্যেকটা জোড়া হয়ে গেছে না? জোড়া জোড়া জোড়া, 4 জোড়া, মানে 8টা ইলেকট্রন। এবার ফসফরাসের লাস্ট শেলটা একটু খেয়াল করো। ফসফরাসের লাস্ট শেল এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। অর্থে ফসফরাসের লাস্ট শেলে এখন কয়টা ইলেকট্রন আছে বলো তো? লাস্ট শেলে 8টা ইলেকট্রন আছে। তাহলে PCl3 যেটা আছে, PCl3-তে ফসফরাসও অষ্টকের নীতি মেনে চলে, ক্লোরিন তো অষ্টকের নীতি মেনে চলেই। তাহলে PCl3-তে ফসফরাস কি করে? অষ্টকের নীতি মেনে চলে, অষ্টকের নীতি মেনে চলে। ক্লিয়ার? এইটুকু হলো। এবার চলো PCl5 আদৌ কি অষ্টকের নীতি মেনে চলে কিনা এইটা আমাদেরকে দেখতে হবে। এইটা বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এইটার উপরে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। PCl5 দেখো ফসফরাস 5টা ক্লোরিনকে ধরেছে, মনে রাখবা। এই যে যদি ক্লোরিনকে ধরতে হয়, ফসফরাসে কি ইলেকট্রন লাগছে বলো তো? লাগছে সিঙ্গেল ইলেকট্রন। সবসময় সিঙ্গেল ইলেকট্রনগুলো বিক্রিয়া করে, বিজোড় ইলেকট্রনগুলো সবসময় বিক্রিয়া করে। লাস্ট শেলে যে বিজোড় ইলেকট্রন থাকে তারাই কি করে? বিক্রিয়া করে। দেখো ফসফরাস যেহেতু 5টা ক্লোরিনকে ধরছে, মানে ওর বিজোড় ইলেকট্রন রয়েছে 5টা, মাথার ভিতর ঢুকাই ফেলো। 5টা যেহেতু ক্লোরিনকে ধরছে, তাহলে যেহেতু 5টা বন্ড তৈরি করছে, 5টা বন্ডের জন্য বিজোড় ইলেকট্রন লাগবে 5টা। ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা এখানে বলতো? টোটাল 5টা, তাই না? কিন্তু এখানে দেখো তো এই 2টা তো জোড় আর এই 3টা বিজোড়। 3টা বিজোড় দিয়ে তো 5টা ক্লোরিন ধরতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে ফসফরাসকে কি করতে হবে? ফসফরাসকে একটু উত্তেজিত করতে হবে। যদি আমরা এখানে একটা ফসফরাস নিয়ে খেয়াল করো, PCl5-এর ক্ষেত্রে ফসফরাসকে আমরা কি করব? একটু উত্তেজিত করব। এটাকে যদি আমরা উত্তেজিত করে এখানে একটা স্টার দিয়ে দিব, বুঝছো? স্টার দেওয়ার পরে আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা লিখি, মনোযোগ এই জায়গাটা, হ্যাঁ, 1s2 2s2 2p6 3s2 ছিল, এখন হবে 1। যেহেতু উত্তেজিত করছে, এই 3s1 বা 3s থেকে ইলেকট্রনটা জাম্প করে 3p-তে যাবে। কোথায় যাবে? সরি, 3p-তে তো 3টা আছেই, সেটা চলে যাবে 3d-তে। তাহলে 3d-তে একটা ইলেকট্রন যাবে। তাহলে লাস্ট শেলটা আগে কেমন ছিল? আগে ছিল 3s2 3p3, এখন আছে কত দেখো তো? 3s1 3p3 3d1, d-তে চলে গেছে ইলেকট্রনটা। এখন যদি আমরা একটু বক্সটা আঁকাই, একটু খেয়াল করো, বক্সটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে যদি একটা বক্স আঁকাই, এই বক্স দিয়ে আমাদের একটু শিখতে হবে, বুঝছো? আস্তে আস্তে শিখে ফেলবা। বক্স তোমাদের লেভেলে একটু কঠিন হবে, কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য এটা দুধ ভাত একদম। হ্যাঁ, তো আস্তে আস্তে তো শিখতে হবে, নইলে ইন্টারমিডিয়েটও তো কঠিন লাগবে। চলো, এখানে যদি আমরা পি এর জন্য বক্স কয়টা হবে আমরা বললাম? 3টা বক্স হবে। তাহলে এখানে 3টা ইলেকট্রন আছে দেখো। আর ডি এর জন্য টোটাল বক্স হয় হলো 5টা,
কারণ ডি এর অরবিটাল সংখ্যা কয়টা 5টা। মনে রাখবা যতগুলা ইলেকট্রন ধরে তার অর্ধেক সংখ্যক অরবিটাল থাকে। দেখো এস যেই উপশক্তি স্তর আছে সেখানে ইলেকট্রন ধরে 2টা, তাহলে ওর অরবিটাল 1টা। পিতে ইলেকট্রন ধরে 6টা, তাহলে ওর অরবিটাল 3টা। ডিতে ইলেকট্রন ধরে 10টা, তাহলে ওর অরবিটাল কয়টা হবে 5টা। এফে ইলেকট্রন টোটাল নিতে পারে 14টা, তাহলে ওর অরবিটাল কয়টা হবে 7টা। দেখো ডিতে ইলেকট্রন একটা আছে, সে একটা ইলেকট্রন আমি এখানে দিয়ে দিলাম। দেখো তো 5টা বিজোড় ইলেকট্রন না আমার। ফসফরাসের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন 5টা বিজোড় ইলেকট্রন। তো আমি ওই লাস্ট শেল টাকাবো, এই পুরো টাকাবো না, শুধু লাস্ট শেল টাকাবো। তোমরা তো এইটুকু জানোই কেমন হবে। তো এখান থেকে আমি যদি ফসফরাসের লাস্ট শেলটা আঁকাই, তো আমি এইটাকে কপি করে নিয়ে আসে এখানে বসাতে পারি, তবে আমরা একটু আঁকাই। হ্যাঁ, এটা মনে করো ফসফরাসের লাস্ট শেলটা, শুধু লাস্ট শেল, আমি পুরোটা কিন্তু আঁকাচ্ছি না, নিচে ফসফরাস আঁকাচ্ছে। আচ্ছা লাস্ট শেলে কয়টা ইলেকট্রন দেখো তো, এখানে টোটাল 5টা ইলেকট্রন এবং 5টাই বিজোড়, 5টাই বিজোড়। তাহলে বিজোড় 5টা ইলেকট্রন তুমি এইভাবে দিয়ে দেবো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। বুঝতে পারছো? ফসফরাসে এই 5টা বিজোড় ইলেকট্রন। এখন যৌগ যখন গঠন করবে, কোনো মৌল যখন যৌগ গঠন করবে, যৌগ গঠন করার একটাই মাত্র কারণ, সেটা হলো লাস্ট শেলে বিজোড় ইলেকট্রন। লাস্ট শেলে বিজোড় ইলেকট্রন আছে বিধায় এই ইলেকট্রন কি করতে হবে, হয় দান করে দিতে হবে, নাই শেয়ার করতে হবে, কিছু একটা করতে হবে। শেয়ার করতে হবে, দান করতে হবে, অথবা ইলেকট্রন গ্রহণ করে ওকে জোড় বানাইতে হবে। এই হলো কাজ। এইটাই হলো দুইয়ের নীতি। দুইয়ের নীতি কি, জোড় ইলেকট্রন থাকা, কি থাকা, জোড়া ইলেকট্রন থাকে। এখন ওই জোড়া ইলেকট্রন যদি 8টা হয় তাহলে সেটাকে আমরা বলি স্পেশাল নাম, সেটার নাম কি, অষ্টকের নীতি। তার মানে অষ্টকের নীতিও কিন্তু একটা দুয়ের নীতির ভিতরেই পড়ে, তাই না? জোড়া আকারে থাকা, কিন্তু এটাকে আমরা স্পেশাল ভাবে বলি অষ্টকের নীতি মেনে চলছে। ওকে, এবার এখানে একটু দেখি তো আমরা, যেমন এটা এই যে অষ্টকের নীতি মেনে চলছিল, জোড়া আকারে থাকছে এবং 8টা ইলেকট্রন থাকছে। এর ক্ষেত্রে কেমনটা হয় একটু মনোযোগ দিয়ে আমরা দেখি। এখানে মোট 5টা ক্লোরিন আছে। কয়টা ক্লোরিন? 5টা ক্লোরিন। আমরা এখানে একটা ক্লোরিন দেই, ধরো এখানে একটা ক্লোরিন আসলো। হ্যাঁ, তারপরে এখানে একটা ক্লোরিন দিব, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর আরেকটা এখান থেকে নিয়ে আসি, এখানে একটা ক্লোরিন। এই দেখো আমি 5টা ক্লোরিন দিয়ে দিছি। এবার ক্লোরিনে ইলেকট্রন বিন্যাসের দিকে একটু নজর দাও। লাস্ট শেলে 2টা 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 1টা, 2টা 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 1টা। চলো এই যে 2টা, আমি একটু অন্য কালার দিই, এটা আমরা এই কালারটা দিই। 2টা 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 সিঙ্গেল। দেখো তো ক্লোরিনের লাস্ট শেলে অষ্টক পূর্ণ হয়ে যায়নি? 1 2 3 4, 4 জোড়া মানে 8টা ইলেকট্রন। তারপরে ক্লোরিন এখানে অষ্টকের নীতি মেনে চলছে। ক্লোরিন সবসময় অষ্টকের নীতি মেনে চলবে। এখানেও একই কাজ করি, এখানে সিঙ্গেল ইলেকট্রনটা কি করলো, ফসফরাসের সিঙ্গেল ইলেকট্রনের সাথে মিলে ডাবল হয়ে গেল। ইলেকট্রন কখনো সিঙ্গেল থাকতে চায় না, ডাবল থাকতে চায়। যখনই যৌগ গঠন হবে ইলেকট্রন সব ডাবল হয়ে যাবে। যদি ডাবল না হয়, কোনো ইলেকট্রন যদি সিঙ্গেল অবস্থায় থাকে যৌগ তৈরি করার পরেও, এমন কোনো যৌগ আসলে কল্পনাই করা যায় না। তাহলে যৌগ গঠন হয় কেন? যৌগ গঠন হয় লাস্ট শেলের যেই বিজোড় ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে জোড় করার জন্য। বুঝতে পারছো? হয় ইলেকট্রন দান করে দিয়ে জোড় হয়ে যাবে, হয় ইলেকট্রন গ্রহণ করে দিয়ে জোড় হবে, না ইলেকট্রন এমন শেয়ার করে জোড় হবে। ওকে, আচ্ছা এরপরে কেমন হবে দেখো তো। এই ক্লোরিনটা, চলো এই ক্লোরিনের ক্ষেত্রে আমরা অষ্টক বানাই, আর এখানে একটা দেখো, এই ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে গেল, তাই না? এরপরে আরেকটা ক্লোরিন নিয়ে আসি, এই যে এরও অষ্টক পূর্ণ হয়ে গেল। এই ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, একই কাজ হবে। দেখো এখানে 5টা ক্লোরিনই কি করছে, নিজেদের লাস্ট শেলে একটা ইলেকট্রন ফসফরাসের লাস্ট শেলে 5টা ইলেকট্রনের সাথে শেয়ার করছে। শেয়ার করেও কি করছে, নিজের অষ্টক পূর্ণ করে নিয়েছে, তাই না? তাহলে ক্লোরিন অষ্টকের নীতি মেনে চলছে। কিন্তু আমাদের এখানে কোশ্চেন ছিল যে এই ফসফরাস কি অষ্টকের নীতি মেনে চলছে, এইটা নিয়ে আমাদের কোশ্চেন ছিল। দেখো ফসফরাসের লাস্ট শেল এখন কয়টা ইলেকট্রন হয়েছে দেখো তো। ফসফরাসের লাস্ট শেলটা আমরা যদি একটু গণি, তাহলে একটু খেয়াল করো তো। এই যে 1 জোড়া মানে 2টা 4টা 6টা 8টা 10টা। তাহলে ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা হয়ে গেছে বলো তো? লাস্ট শেলে ইলেকট্রন হয়েছে 10টা। এখন দেখো তো 10 যেই সংখ্যাটা, এটা কি 2 দ্বারা বিভাজ্য না? এটা কি 2 এর গুণিতক আকারে যাচ্ছে না? এটা 2 এর গুণিতক আকারে পড়ছে, তাহলে 10 সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তার মানে 2 এর দ্বারা, মানে 2 এর গুণিতক সংখ্যক ইলেকট্রন রয়েছে। আর 2 এর গুণিতক সংখ্যক ইলেকট্রন থাকলেও সেই যৌগটা কি হয়, মোটামুটি স্থিতিশীল হয়, বা সেই যৌগটা গঠন হতে পারে। স্থিতিশীলতা পরে সেটা কি হতে পারে, যৌগ গঠন হতে পারে। তাহলে PCl5 এই যৌগটা গঠিত হয়েছে 2 এর নীতি অনুসরণ করে। কিসের নীতি? 2 এর নীতি অনুসরণ করে। আচ্ছা 2 এর নীতি অনুসরণ করে হয়েছে। আর ক্লোরিন যেইগুলো এর সাথে যুক্ত হয়েছে সব অষ্টকের নীতি। PCl5 এ
পি যেটা আছে এটা হলো অষ্টকের নীতি অনুসরণ করে হয়েছে। কিসের নীতি? অষ্টক অনুসরণ। এবার দেখো খেয়াল করো, দুইয়ের নীতি যখনই হবে, যেখানে তুমি দুইয়ের নীতি পাবা, অষ্টকের নীতি পাবা না, মানে 8টা ইলেকট্রন হবে না, সেক্ষেত্রে হয় 8-এর কম পাবা, না 8-এর বেশি পাবা, তাই নয় কি? খেয়াল করো এখানে আমি কি পাইছি, কেন্দ্রীয় মৌলটা অষ্টকের নীতি পালন করছে, তার মানে 8টা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলটা অষ্টকের নীতি পালন করে নাই, অষ্টক না করে কি করছে, দুইয়ের নীতি, মানে কি জোড়া জোড়া ইলেকট্রন, সেটা 8 নাম্বার হয় নাই, 8 সংখ্যক ইলেকট্রন হয় নাই, তাহলে নিশ্চয় হয় 8-এর থেকে বেশি না 8-এর থেকে কম, তাই নয় কি? দেখো এখান থেকে 8-এর থেকে কি ইলেকট্রন বেশি আছে ফসফরাসের কাছে, কত আছে? 10টা আছে। ইলেকট্রন কয়টা আছে বলো তো? ইলেকট্রন আছে 10টা। তাহলে এটা কি হবে? অষ্টককে সম্প্রসারিত করে ফেলেছে। তাহলে PCl5 এ ফসফরাসের কেন্দ্রীয় মৌলে ইলেকট্রন কয়টা আছে? কেন্দ্রীয় মৌলে ইলেকট্রন আছে হলো 10টি, যেটা দুইয়ের নীতি পালন করে হয়েছে, যেটা দুইয়ের নীতি পালন করে হয়েছে। এই 10টি ইলেকট্রন যেটা 8-এর থেকে বড়, অবভিয়াসলি গ্রেটার দ্যান 8 ইলেকট্রন, তাই না? তাহলে এটাকে আমরা বলবো কি? অষ্টকের সম্প্রসারণ। তাহলে অষ্টকের সম্প্রসারণ আর কিছুই না, তখন কোনো একটা মৌল আর এক অন্য মৌলের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? যৌগ গঠন করবে, এবং উক্ত মৌলের লাস্ট শেলে 8টার থেকে বেশি ইলেকট্রন থাকবে, 8-এর অধিক ইলেকট্রন থাকবে, তখন সেটাকে আমরা বলি অষ্টকের সম্প্রসারণ। আশা করি বুঝতে পারছো এখানে অষ্টকের সম্প্রসারণ ব্যাপারটা। ওকে, চলো আর একটু সামনের দিকে যাই, সেইটা হলো BF3। ওকে, এই BF3-তেও কি হচ্ছে? দুইয়ের নীতি পালন করেই হবে BF3টা। এখানে অষ্টকের সম্প্রসারণ না হয়ে হবে অষ্টকের সংকোচন। ব্যাপারটা আমরা একটু বুঝিয়ে বলি। চলো বোরনে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি। বোরন কত? বোরন 5। ওকে, দেখো বোরন 3টা ফ্লোরিন ধরছে, তাহলে 3টা ফ্লোরিন যদি ধরে, ও 3টা বিজোড় ইলেকট্রন লাগবে। একটু আগে যা শিখাইলাম সেটাই। তাই বোরনে যদি 3টা বিজোড় ইলেকট্রন দরকার হয়, তাহলে বোরনের ক্ষেত্রে এটাকে একটু উত্তেজিত করতে হবে। উত্তেজিত করে কেমন হবে? 1s² 2s1 2p2। দেখো তো এস থেকে একটা ইলেকট্রন পিতে চলে গেছে, তাহলে বিজোড় ইলেকট্রন দেখো তো কয়টা হয়? এসে একটা, আর এখানে 3টা ঘর দাও, এই একটা এই একটা, তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা হলো? বিজোড় ইলেকট্রন হলো 3টা। তার মানে এখন 3টা বন্ড তৈরি করতে পারবে। বুঝতে পারছো? এখন বোরন 3টা বন্ড তৈরি করতে পারে। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, চলো। ফ্লোরিন 9 এর যদি ইলেকট্রন বিন্যাস করি 1s² 2s² 2p5। লাস্ট শেলটা একটু ওইভাবে আমরা বক্স করি, চলো। এখানে ডাবল আছে, এখানে যে 5 আছে এখানে ডাবল, এখানে সিঙ্গেল। ওকে, এবার এই যৌগটা যদি আমরা আঁকাই, এই যৌগটা আঁকিয়ে আমরা বলবো এটা অষ্টকের সংকোচন আর সম্প্রসারণ, সেটা দেখাবো। তো আমরা বোরনটা আঁকাবো প্রথমে। ধরো বোরনে এটা আমাদের কেন্দ্র, এটা প্রথম কক্ষপথ, আর এইটা দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথটা আরেকটু বড় করে দিই, এই দ্বিতীয় কক্ষপথ। ওকে, এটা বোরনের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। দেখো দ্বিতীয় কক্ষপথে 3টা ইলেকট্রন, 3টাই বিজোড় ইলেকট্রন, তাহলে 3টা আমরা এইভাবে বিজোড় ইলেকট্রন আঁকাবো, এইভাবে 3টা ত্রিভুজের মতো করে 3টা বিজোড় ইলেকট্রন এইভাবে দিয়ে দিব, 3 কর্নারে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এবার ফ্লোরিনের দিকে একটু তাকাতো, ফ্লোরিনের লাস্ট শেলটা দেখো, হ্যাঁ, সামনে একটুকু বাদ দিই, এই অংশটুকু আমরা আঁকাই দিব। এখানে কয়টা ইলেকট্রন আছে? টোটাল 7টা, 2টা, একটা। এই একটা যদি ও জোড়া পেয়ে যায়, এই একটা যদি ও জোড়া পায়, কোথা থেকে জোড়া নিয়ে আসবে? বাইরে থেকে জোড়া খুঁজে নিয়ে আসবে, তাহলেই তো অষ্টকপূর্ণ হয়ে যায়, প্রত্যেকটা ইলেকট্রন জোড় হয়ে যায়, তাই না? আর ওর তো 3টা বিজোড় আছে, এই 3টাকে জোড় করতে হবে। 3টাকে জোড় করার জন্য ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এখানে একটা ফ্লোরিন আসবে, এখানে একটা ধরো ফ্লোরিন আসবে, এই যে ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন আসবে যার ইলেকট্রনের সাথে শেয়ার করবে, এখানে আরেকটা ফ্লোরিন আসবে যার ইলেকট্রন এর সাথে শেয়ার করবে। এই ক্ষেত্রে কি হবে খেয়াল করো তো, ফ্লোরিনের লাস্ট শেলে কত আছে? জোড়া, মানে 2টা, আর একটা আছে সিঙ্গেল। দেখো তো ফ্লোরিনের লাস্ট শেলটা কি অষ্টকপূর্ণ হইল না? এবং প্রত্যেকটা ইলেকট্রন জোড়া থাকলো না? এই জোড়া করতেই তো ওরা বিক্রিয়া করে। এই জোড়াটা যদি না হইতো, তাহলে জোড়ার প্রতি যদি ওদের কি না থাকতো, যদি আকর্ষণ নাই থাকতো, তাহলে বিক্রিয়াই হইতো না। বুঝতে পারছো? আচ্ছা, ওরও তো একটা ইলেকট্রন সিঙ্গেল ছিল, সেটাও জোড়া পাইলো। ওকে, এখানে ফ্লোরিন ঠিক একইভাবে আমরা আগাই। এই যে দেখো ফ্লোরিন অষ্টকের নীতি পালন করছে, আর ওর যেটা সিঙ্গেল ছিল সেটা জোড়া হয়ে গেল। একইভাবে এখানেও তাই। তাহলে BF3-তে আমরা যেটা দেখছি, এই ফ্লোরিন যে আছে এই অষ্টকের নীতিতেই যাচ্ছে। কোন নীতিতে? অষ্টকের নীতি। কিন্তু এখানে যে বোরনটা আছে, বোরনের দিকে একটু তাকাও তো, ওর কি হাল হয়েছে দেখো তো। এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে বোরনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকলো? 3 জোড়া। আলটিমেটলি 3 জোড়া মানে কত? 3 জোড়া মানে হলো 6টি ইলেকট্রন। আর 6 যেই সংখ্যাটা, এটা কি 2 এর গুণিতক না? এটা 2 এর গুণিতক। লাস্ট শেলে কিন্তু ও 2 এর গুণিতক আকারেই রাখছে। যেহেতু 2 এর গুণিতক আকারে রাখছে, তার মানে এই যৌগটা আসলে গঠন হওয়া সম্ভব।
দুইয়ের নীতি অনুসারে গঠন হওয়া সম্ভব। এবং দুইয়ের নীতি তো মানলো, তাহলে এখানে বোরন কিসের নীতি মানছে? দুইয়ের নীতি। এখন দুইয়ের নীতি মানছে, ঠিক আছে। দুইয়ের নীতির মাধ্যমে ওর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হলো 6টা ইলেকট্রন, হুইচ ইজ লেস দ্যান 8 ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রনের তুলনায় ও দুইয়ের নীতিতে যে ইলেকট্রনটা রাখছে সেটা কম। তাহলে এখানে কি হয়েছে? এখানে হয়েছে অষ্টকের সংকোচন। ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি ফিনিশ। ওকে, তাহলে ব্যাপারটা আমরা কি বুঝলাম? ব্যাপারটা বুঝলাম যে যখন যৌগ গঠন হয়, যৌগ গঠন করার অন্যতম কারণই হলো লাস্ট শেলের বিজোড় ইলেকট্রন। তাহলে লাস্ট শেলের যে বিজোড় ইলেকট্রনগুলো আছে এগুলোকে জোড় করতে হবে। এগুলোকে জোড় করে ওরা কত ইলেকট্রন রাখতে চায়? লাস্ট শেলে 8টা ইলেকট্রন রাখতে চায়। ওকে, তো এই জন্য ওরা ইলেকট্রন শেয়ার অথবা দান অথবা গ্রহণ করে। ওকে, তবে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মৌল আছে যারা যৌগ গঠন করে, কিন্তু লাস্ট শেলে ওই ইলেকট্রন শেয়ার করার ফলে ইলেকট্রন সংখ্যা 8টা হয় না, কিন্তু 2-এর গুণিতক হয়। কত হয়? 2-এর গুণিতক, অর্থাৎ জোড় হয়। জোড় হয় কিন্তু 8টা হয় না। যদি 8টা না হয় তাদের ক্ষেত্রে আমরা বলি কি 2-এর নীতি পালন করছে, অষ্টকের নীতি পালন করে নাই। আর যাদের ক্ষেত্রে 8টা হয় তারা অষ্টকের নীতি পালন করছে। এখন 2-এর নীতি পালন করলে দুই ধরনের যৌগ পাওয়া যায়, একটা হলো অষ্টকের সম্প্রসারণ আর একটা হলো অষ্টকের সংকোচন। যেমন আমরা যে PCl5টা দেখলাম, PCl5-এ আমরা দেখলাম 2-এর নীতি পালন করছে ফসফরাস, কিন্তু ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা? 10টা। তার মানে এটা কি? অষ্টকের সম্প্রসারণ। একইভাবে যদি আমি দেখি BF3-তে বোরন লাস্ট শেলে যেই যৌগ গঠন করার পরে লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের প্রত্যেকটা ইলেকট্রন জোড়া আছে। যেহেতু জোড়া আছে 2-এর নীতি পালন করছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা, হুইচ ইজ লেস দ্যান 8 ইলেকট্রন। দ্যাটস ওয়াই আমরা বলবো এখানে অষ্টকের সংকোচন হয়েছে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তুমি বুঝতে পারছো যে অষ্টকের সংকোচন আর সম্প্রসারণ আর কিছুই না। যারা 2-এর নীতি পালন করে তাদের ক্ষেত্রে অষ্টকের সংকোচন অথবা সম্প্রসারণ দেখা যায়। যদি 8টা থেকে বেশি হয় সম্প্রসারণ, 8টা থেকে কম হয় তাহলে সংকোচন। তো ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগছে। যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে যাবে এবং বন্ধুদেরকে সাথে শেয়ার করবে। আর আমাদের এই চ্যানেলে, আমাদের এই পেজে খুব শীঘ্রই তোমাদের জন্য আসতে চলেছে প্রিমিয়াম এক্সক্লুসিভ এইচএসসি ব্যাচ। তো এসএসসি ব্যাচের জন্য আমরা দারুণ কিছু কন্টেন্ট নিয়ে আসবো এবং তোমাদেরকে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে, জুম সেশনের মাধ্যমে তোমাদেরকে পড়াবো অনলাইনে। তো এই কোর্সটা হবে শুধুমাত্র 150 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা, এনরোল করতে পারবা মাত্র 150 টাকা দিয়ে, যেখানে জুমের মাধ্যমে তুমি লাইভ ক্লাস করতে পারবা এবং এই 150 টাকা দিয়ে তুমি 1.5 মাস ক্লাস করতে পারবা। টোটালি 40 দিনের ক্লাসের জন্য মাত্র 150 টাকা দিয়ে তুমি এনরোল করতে পারবা। সো প্রাইম পাঠশালার পেজে এখনই নক দাও অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লাস শুরু হবে 20 এপ্রিল থেকে। তো 20 এপ্রিল থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি এবং তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।